নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য বিষাক্ত প্রেম। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, বিষাক্ত প্রেম। প্রেম ওই একটা কথা, এই দুটো অক্ষর কত সহজ, কত সরল, কিন্তু কত দৃঢ়, তাই না? দেখো কেমন গোটা পৃথিবীকে বেঁধে রেখেছে। শুধু গোটা পৃথিবীকে কেন, গোটা ব্রহ্মাণ্ডকে এক সুতোয় গেঁথেছে। সৃষ্টিকর্তাকে গেঁথেছে সৃষ্টির সাথে, আলোকে রেখেছে দৃষ্টির সাথে, রুক্ষতাকে মিলিয়েছে বৃষ্টির সাথে, কথাকে ডুবিয়েছে মিষ্টির কাছে। এইভাবেই আমরা একে অপরের সঙ্গে বাঁধা। তবুও মানুষ বারবার শব্দটার অর্থ খুঁজে বেরিয়েছে। প্রত্যেকে প্রত্যেকের মতোই এর অর্থও উপলব্ধিও করেছে। যে প্রেমে সফল তার কাছে এর অর্থ মিলন, যে ব্যর্থ তার কাছে পরীক্ষা, সহ্য, কারো কাছে আবার অসহ্য, কারো কাছে ফুল ফোটা ফাগুন মাস, কারো চোখে আবার সর্বনাশ। কেউ বলে প্রেমই সব, কেউ আবার একদম নীরব। কারো কারো কাছে প্রেম তো অর্থহীন। তবুও আমরা প্রত্যেকেই জেনে বা না জেনে এই মিষ্টি ভুলটা করেই চলি। কিন্তু আজও আমরা ঠিক জানি না প্রেম কি। আজ যে গল্পটা তোমাদের শোনাবো তাকে প্রেম বলে কি না একবার বিচার করে দেখো। দেখো তো এটা কি প্রেম, নাকি এটাই প্রেম? আমি মনীন্দ্র চন্দ্রগুপ্ত, বর্ধমানের একটা অখ্যাত কলেজে বাংলা পড়াই। সেই সূত্রেই এই অঞ্চলের বেশ কিছু মানি মানুষের সঙ্গে আমার পরিচয় ও সদ্ভাব তৈরি হয়েছে। বর্ধমানে এখনও বেশ কিছু রাজবাড়ি আছে যারা তার পুরনো জাঁকজমক হারিয়ে আভিজাত্যের অহংকার নিয়ে শিরদাঁড়া বেঁকিয়ে দাঁড়িয়ে আছে। সেই রকম একটি রাজবংশের উত্তরাধিকারী ছিলেন অতীন্দ্রপ্রসাদ রাজগীর। তিনি খুব দান ধ্যানে বিশ্বাসী ছিলেন। তার প্রপিতামহ এই কলেজের জন্য জমি দান করেছিলেন। তিনিও বিভিন্ন উন্নতিমূলক কার্যে সম্পদ দান করেন, কিন্তু তার ছিল বংশমর্যাদা নিয়ে তীব্র অহংকার। এখনও তিনি মাকড়সার মতো দুটি মানুষের মধ্যে উঁচু নিচু জাতপাতের জাল বোনেন। আমি খুব অবাক হয়েছিলাম যখন নিমন্ত্রণপত্রটা হাতে পেলাম। দেখলাম অতীন্দ্রপ্রসাদ রাজগীরের দুই ছেলের পর একমাত্র আদুরে কন্যার বিবাহ হচ্ছে ওনাদের থেকে আর্থিক দিক থেকেও কম সচ্ছল ও নিচু বংশের এমন এক ছেলের সঙ্গে। মনে মনে একটা ক্রূর হাসি হেসে বিষয়টি বেশ উপভোগ করেছিলাম। অতীন্দ্রবাবু আমায় বলেছিলেন, এখন বংশটংশ নিয়ে কেউ আর দেখে না, ছেলেটা ভালো হলেই হবে, কি বলেন আপনি? আমি মনে মনে ওনার অহংকারের পরাজয় বেশ ভালোই উপভোগ করছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। প্রথমে ভেবেছিলাম অত দূরে যাব না, কিন্তু পরে ভেবে দেখলাম উনি যা রাশভারী লোক, উনি যদি রাগ করেন তাহলে আমার পক্ষে শুভ হবে না। আর তাছাড়া একদিনেরই তো ব্যাপার। বিবাহের দিন সন্ধেবেলা আমি আর কলেজের কয়েকজন অধ্যাপক ওনার বাড়িতে উপস্থিত হলাম। অতীন্দ্রবাবু বেশ খুশি হলেন, বিস্তর
আতিথেয়তাও করলেন। তারপর রাজবাড়ির বিয়ের ভিড়ে ধীরে ধীরে আমি অপ্রাসঙ্গিক হয়ে পড়লাম। বাকিরা বিয়ের জায়গায় রাজবংশের বিবাহ রীতি দেখবার জন্য রয়ে গেল। আমার এইসবে খুব একটা আগ্রহ ছিল না, তাই একাই বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। বেশ লাগছিল। এত বড় বাড়ি যে কোথাও কোথাও তো বিয়েবাড়ির সানাইয়ের শব্দও শোনা যাচ্ছিল না। দোতলা পেরিয়ে যখন 3 তলায় উঠলাম, জায়গাটা বেশ ফাঁকা, আলোয় পরিপূর্ণ ঠিকই, কিন্তু বেশ নির্জন। আমি ছাদে ওঠার সিঁড়িটা খুঁজছিলাম। এমন সময় একজন আমার থেকে একটু কম বয়সী ভদ্রলোক পেছন থেকে বলল, বাবুকে কিছু খুঁজছেন? আমি চমকে উঠে পেছন ফিরে বললাম, মানে ছাদে যাব আর কি। ও, সিঁড়ি খুঁজছেন? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তা বাবু কোথা থেকে আসা হয়েছে? আমার বাড়ি হাওড়া। আমি এখানে কলেজে চাকরি করি। আর তুমি? আমি বাবু এদের কেউ না, তবে এই বাড়িতে আমি আশ্রিত। বলতে বলতে আমরা ছাদে পৌঁছে গেলাম। ছাদ থেকে পুরো অঞ্চলটা দারুণ দেখাচ্ছিল। লোকটা আমায় জিজ্ঞাসা করল, বাবুর কি লেখা টেখা হয়? আমি বললাম, মানে গল্প টল্প লেখেন নাকি? কই না তো। বাবু, এবার কিন্তু আপনি মিথ্যে কথা বলছেন। আরে মিথ্যে বলবো কেন? আমি কিন্তু আপনার লেখা দেখেছি। আমার লেখা? হ্যাঁ, ভালোবাসার দিনরাত, লেখক শ্রী মনীন্দ্রচন্দ্র গুপ্ত মহাশয়। ও, ওটা তো কলেজের পত্রিকায় ছাপা হয়েছিল। ওটা কোনো বড় বিখ্যাত লেখা নয়, আর আমিও কোনো লেখক নই, শুধু কলেজের পত্রিকায় টুকটাক লিখি। লোকটা কিছুক্ষণ চুপ থেকে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, বাবু, আমার একটা গল্প জানা আছে, লিখবেন নাকি? আমি কিছু বলার আগেই সে আবার বলল, তেমন খাস কিছু নয়, তবে অনেক দিন ধরে মনের মধ্যে ওই গল্পটার মেঘ ঘনিয়ে আছে। আমি বললাম, তুমি লেখো। আমি কথা দিলাম, প্রিন্সিপালকে বলে তোমার গল্পটা ছাপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তবে গল্পটা কিন্তু নির্বাচন মণ্ডলীর মনের মতো হতে হবে। না না বাবু, না, আমি কি আর আপনাদের মতো শব্দের জাল বুনতে পারি? তার চেয়ে বরং আপনিই লিখুন। সত্যি বলতে কি, ওর গল্পের প্রতি আমার একটু আগ্রহ বা বিশ্বাস কোনোটাই ছিল না। আমি ওকে কাটানোর জন্য বললাম, ঠিক আছে, পরে শুনবো, চলো চলো এখন নিচে যাই। আমি ওকে রেখে নিচে নেমে যাচ্ছিলাম, এমন সময় সে গম্ভীর গলায় আমায় বলল, আপনি তার মানে লিখবেন না, তাই তো? এবার লোকটা মরিয়া হয়ে ছলছলে চোখে কাঁপা কাঁপা কণ্ঠেশ্বরে বলল, একবার শুনুন না বাবু, দয়া করে একবার শুনুন না, এছাড়া যে আমার কোনো উপায় নেই। আমি ওর কথায় বা গল্পে কোনোটাতেই মজলাম না, বরং গল্পটা না লিখলে উপায় নেই কেন, এই কথাটা জানার খুব ইচ্ছে হলো। আমি জিজ্ঞাসা করলাম, আর সে বলল, আগে গল্পটা শুনুন, তারপরে আপনাকে আমি সব বলবো। অগত্যা গল্পটা শুনতে রাজি হয়ে গেলাম। সেও গল্প বলা শুরু করলো। আপনার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে বছর 2 আগে আপনাদের কলেজের একজন প্রাক্তন ছাত্র রবি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, আমি শুনেছিলাম। এবার আসল ঘটনাটা শুনুন। রবির পুরো নাম রবীন্দ্রনাথ মান্ডি। বাবা নেই। রবি যখন ছোট ছিল, তার বাবা তার মাকে
ও ছোট্ট রবিকে ফেলে পালিয়ে যায়। মা খুব কষ্ট করে রবিকে মানুষ করেছিল। রবি ম্যাথ অনার্স নিয়ে যখন এই কলেজের 3rd ইয়ারে, তখন রবির দেখা হলো সুলেখার সঙ্গে। সুলেখা বড় বাড়ির বড় লোকের মেয়ে, যাতেও রবির থেকে অনেক ওপরে। তবুও কিছুটা অবাক করে 1st ইয়ারের ইতিহাস অনার্সের ছাত্রী রবির মতো ছেলের প্রেমে পড়ে গেল। তবে প্রথমে রবির এই সম্পর্কের প্রতি কোনো আগ্রহ ছিল না, কারণ সে সুলেখার বংশ পরিচয় জানত এবং তার বাড়ির লোকেদের ভালো করেই সে চিনত। তবে সুলেখা তার রূপে আর ভালোবাসায় রবির মনে প্রেমের রং ধরিয়ে দিল। সম্পর্ক যখন বছরখানেক গড়ালো, তারপরেই সুলেখা রবিকে বিয়ে করতে চাইল। রবি একটু সময় চেয়েছিল নিজের পায়ে দাঁড়াবার জন্য। ও এমএসসি করে স্কুলে শিক্ষকতা করতে চেয়েছিল। ওইদিকে সুলেখা তাকে চাপ দিচ্ছিল। সুলেখার বাড়ি থেকে নাকি বিয়ে ঠিক করে ফেলেছে। পালিয়ে না বিয়ে করলে সে আত্মহত্যা করবে। অগত্যা রবি সুলেখাকে নিয়ে পালালো। সুলেখা বলেছিল, একবার বিয়ে হয়ে গেলে বাড়ির লোক আর কিচ্ছু করতে পারবে না, মানতে বাধ্য হবে। 2 দিন পরে রবির মায়ের চোখের অপারেশন ছিল, সেটাও হলো না। তারপর থেকে রবি নিখোঁজ। কিছু মনে করো না ভাই, বাকি গল্পটা আর তোমায় বলতে হবে না, আমি তোমায় বলে দিচ্ছি। মেয়েটার বাবা সব জানতে পেরে বংশমর্যাদার অহংকারে তাদের খুঁজে বার করে হয় শুধু ছেলেটাকে কিংবা আরেকটু বেশি হিংস্র হয়ে রবির সঙ্গে নিজের মেয়েকেও হত্যা করেছেন। তাই তো, ঠিক বলেছি তো? ভাই, তোমার গল্পটাতে কোনো চমক নেই, একটু পুরনো গোছের আর কি। গল্পটা এখনো শেষ হয়নি, আসল ঘটনাটা তো এরপর, সে বলল। আমি বললাম, এখনো এরপর আছে? দেখো ভাই, শ্রোতা এতক্ষণ টানবে না, একটা চমক অবশ্যই চাই শ্রোতাকে আটকে রাখার জন্য। ঠিক আছে, একটা চমক দিই তাহলে, দিই। তবে তবে আপনাকে কথা দিতে হবে, বাকি গল্পটা আপনি শুনবেন। কিন্তু কি চমক দেবে তুমি? ওই দেখুন আপনার বন্ধু আপনাকে ডাকতে আসছে। দেখলাম অনিলবাবু আমাকে খুঁজতে খুঁজতে ওপরে চলে এসেছেন। বললেন, কি করছেন এখানে? আমি বললাম, এই একটু গল্প করছি আর কি। তিনি বললেন, একা একা গল্প করছেন? আমি বললাম, একা কোথায়? তিনি বললেন, আপনি তো একাই। আমি বললাম, একা মানে? তখনই আমার কানের কাছে ফিসফিস করে সেই ছেলেটা বলল, চমক পেলেন? আমি রবি। আমার সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। গোটা শরীর আমার কাঁটা দিয়ে উঠল, শরীর অবশ হয়ে এলো। অনিলবাবু বললেন, কই, খেতে আসুন। আমি অজান্তেই বললাম, আপনি চলুন, আমি আসছি। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। দেখলাম রক্তহীন নীল মুখে সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি উঠতে পারলাম না। সে বলল, চমক কিন্তু আমি দিয়েছি, এবার আপনার কথা রাখার পালা। তবে আপনার কোনো ক্ষতি আমি করব না। শুধু আমার উপায় নেই বলে আমি আপনার সামনে এলাম। আমায় একটু সাহায্য করুন না। এখন আপনি খেতে যান, রাতে বাকি গল্পটা নিয়ে আমি আপনার ঘরে আসব। আমি বললাম, না, ঘরে অনেক লোক থাকবে, আমি এই ছাদে আসব।
আমার কথাগুলো শুনে সে বলল, আমি আমি ভুল লোক বাছিনি। সে আবার বলল, আমি আমি আপনার কোনো ক্ষতি করব না। খাবার টেবিলে আমি শুধু বসেই ছিলাম। কি কি মেনু হয়েছিল আমি তাও বলতে পারবো না। মুখে এক টুকরোও খাবার কাটিনি। টেবিল থেকে উঠে সোজা চলে যাই ছাদে। প্রচুর ভয় পাচ্ছিল, তবে তার থেকেও বেশি ছিল জানবার ইচ্ছা। ছাদে গিয়ে দেখলাম সে আগে থেকেই ছাদের প্রাচীলে উঠে বসে আছে। সে বলল, এবার এবার তাহলে বাকি গল্পটা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। আমরা একটা মন্দিরে বিয়ে করি। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম কোথায় যাব, কিন্তু কিভাবে ওর বাবা খোঁজ পেয়ে যায়। ওখান থেকে খুব ভালো ব্যবহার করে রাতের অন্ধকারে কাকপক্ষীদের টের পাওয়ার আগেই আমাদেরকে ঘরে আনলো। তারপর চাবুকের শব্দে বোবা অন্ধকার শিউরে উঠল। চাবুকের আঘাতে আমার চামড়া ফেটে যেতে লাগলো। আমি যে হাতে ওকে সিঁদুর পরিয়েছিলাম, ছুরি দিয়ে ওই হাতের কবজিটা ওরা কেটে নিল। এই এই দেখো, সে বলল। দেখলাম জামার হাতায় ঢাকা ডান হাতটা কবজি থেকে কাটা। তোমরা বিশ্বাস করো, দেখে আমার একটুও ভয় লাগলো না। তখন আমি ওর যন্ত্রণাটা উপলব্ধি করতে শুরু করেছি। তারপর আমার চোখের সামনে একটা টেবিলের ওপরে পড়ে থাকা বইয়ের একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে সুলেখার স্মৃতি থেকে সিঁদুরটা মুছে তাল পাকিয়ে সেই কাগজের পৃষ্ঠাটা আমার গালে ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে দুজন আমার হাত দুটো পা দিয়ে চেপে ধরল এবং দুটো গরম লাল লোহার রড আমার নাকের ছিদ্র দিয়ে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিল। সে যন্ত্রণা আমি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর আমার দেহটা ওরা স্টোর রুমের মেঝেতে পুঁতে ফেলল। সেই থেকে আমি বন্দি। এই এই দেখুন সেই সিঁদুর লাগা কাগজটা। দেখলাম কাগজটা কলেজের পত্রিকার একটা পৃষ্ঠা, যাতে আমার গল্পটা ছাপা হয়েছিল। আমি বললাম, তারপর তারপর ভূত হয়েই আমি এখানে রয়ে গেলাম। আর সুলেখার বাবাও ওর বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। তবে যেই দেখতে আসতো তার কানেই পৌঁছে যেত সুলেখার পালিয়ে যাবার খবর। তাই সবাই বিয়ে কেটে দিত। বাড়ির লোকও একসময় তিতিবিরক্ত হয়ে পড়ল। সুলেখারও আর এই অপমান সহ্য হতো না। তাই সেও একদিন আত্মহত্যা করতে গিয়েছিল। সুলেখা তার বাবাকে জানিয়ে দিল সে বারবার সংসেজে পাত্রদের সামনে বসবে না। ভুল সে করেছে, তাই ভুল শোধরানোর দায়িত্ব তার। তাই সে তার জীবন আর রাখবে না। এত জনের রিজেকশন সে আর মেনে নিতে পারছে না। তারপর একদিন নাড়ুগোপাল ঘটক এক পাত্র আনলো। পাত্র আসার আগেই মেয়ে জানালো, এও যদি আমায় রিজেক্ট করে বা কোনো কারণে বিয়ে না হয়, তাহলে আমি কিন্তু গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরব। এই বলে রাখলো, সেই বুঝে তোমরা পাত্র আনো। যতই দোষ করুক, বাবার প্রাণ ছিল মেয়ে, তাই সে যে কোনো প্রকারে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো। তাতে আকাশ জমিন যদি এক করতে হয় সেও আচ্ছা। তাই ছেলে নিচু জাতের জেনেও অহংকারে পাথর রেখে বিয়ে দিতে রাজি হলো। ধুমধাম করে আশীর্বাদের দিন ঠিক হলো। সেই দিন
সুলেখা ও তার হবু স্বামী এইখানটাতে, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিল একান্তে। তবে ভূত হয়েছিলাম বলেই তো জানলাম। আমি বললাম, কি? সেই দিন ওর বাবাকে খবরটাও নিজেই দিয়েছিল, অন্যের হাত দিয়ে। আসলে সুলেখা কোনোদিনই আমায় ভালোবাসেনি। আমি ছিলাম ওদের প্ল্যানের একটা টোপ মাত্র। আসলে সুলেখা আরেকটি ছেলেকে ভালোবাসতো, তারা যাতে নিচু ছিল। ও জানতো ওর বাবা এসব মানবে না, তাই ওরা ষড়যন্ত্র করলো আর কোনো একটা টোপ খুঁজছিল। আমায় পেল। আমি সুলেখাকে নিয়ে পালালাম। আমরা ধরা পড়ে গেলাম। ওরা আমায় মেরে ফেলল। তারপর যত ছেলে আসতো মেয়ে দেখতে, সবার কানে খবর পৌঁছে দিত ওই ছেলেটি কারো না কারো হাত দিয়ে কোনো না কোনো উপায়। ওরা জানতো এত সম্বন্ধ কেটে যাওয়ায় একসময় বাড়ির লোক লাগাম আলগা করবেই। তাছাড়া এই হদ্দ গ্রামে মেয়ের এই রকম পালিয়ে যাওয়া খবর শোনার পর কোনো সদ্বংশ তা মেনে নেবে না। তার উপর সুলেখার আত্মহত্যার নাটক। বাবা বাধ্য হবে মেয়েকে বোঝা ভাবতে। তখন বোঝা হালকা করার জন্য ঘোড়ার বদলে গাধা হলেও চলবে। আর তখনই ছেলেটি সম্বন্ধ নিয়ে এলো। বাবা বাধ্য হয়ে বিয়ে ঠিক করে দিল। ওরা এই সব কথা এইখানে দাঁড়িয়ে বলেছিল। আর আমি আমার সর্বনাশ ওই টবটার সামনে দাঁড়িয়ে শুনেছিলাম। সেদিন ওদের কথা শুনে যত না আমার কষ্ট হয়েছিল, তার থেকে বেশি নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল মায়ের কথা ভেবে। আমার চোখের জল তখন গাল টপকে চোয়ালের নিচে টলমল করছে। ও বাঁ হাতের চেটোটা পেতে জলটা চেটোয় ধরে বলল, তুমি কাঁদছো? জানো, আমার জন্য না কেউ কাঁদে না। তুমি প্রথম এই বাড়িতে আমার জন্য চোখের জল ফেললে। আমি বললাম, তুমি প্রতিশোধ চাও না? সে কি বলেছিল জানো? সে বলেছিল, কিসের প্রতিশোধ? কার ওপর নেব প্রতিশোধ? যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, যাকে একদিন বলেছিলাম তোমার জন্য জীবন দিতে পারি। ভালোই তো হলো, আমি আমার কথা রাখলাম। তাছাড়া প্রতিশোধ মানে তো শ্লীলতাহানি করা, না হয় অ্যাসিড ছুঁড়ে মারা, গালাগালি দেয়া, রাস্তায় দেখলেই অপমান করা, না হয় একেবারে মেরে ফেলা। না, থাক, এগুলো তোমাদের পৃথিবীতেই থাক। সে আরও বলেছিল, আপনার কি মনে হয় প্রেম এত ঠুনকো? অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দিলে, হত্যা করে দেহটাকে শেষ করে দিলেই ভালোবাসা শেষ? আসলে আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা তাকে পেতে চাই। এটা ঠিক নয়। আমাদের উচিত তাকে একটা সুন্দর জীবন দেওয়া। আর সে যার সঙ্গে ভালো থাকবে, আমার মনে হয় তখনই সে সুন্দর জীবন পাবে। আমার প্রেম আজ স্বর্গীয় পূর্ণতা পেল। আমি বললাম, আজ বললে কেন? কারণ আজ আমার প্রেম তার মনের মতো জীবন পেতে চলেছে। আমি বললাম, মানে? সে আবার বলল, আপনি মনে হয় বিয়ের নেমন্তণপত্রটা ভালো করে পড়েননি। আমি শুনে চুপ করে গেলাম। চারিদিক মৃত্যুর মতো ভয়ঙ্কর নিস্তব্ধতা ভঙ্গ করে ও বলল, গল্পটা ছাপা যাবে? আমি কিছুই বলতে পারলাম না।
সে আবার বলল, গল্প গল্প ছাপা হলে আপনি কি কিছু টাকা পাবেন? আমি বললাম, কেন? সে ছাদ থেকে আঙুল দিয়ে নিচের দিকে কিছু একটা ইশারা করল। আমি দেখলাম যেখানে পাতা ফেলা হচ্ছিল সেখানে কুকুরের সঙ্গে লড়াই করে বেশ কিছু ভিখারি খাবার খাচ্ছে। সে বলল, ওই যে বিধবা বুড়িটা যে হাতড়ে হাতড়ে খাবার খুঁজছে, উনি উনি আমার মা। আপনি আপনি টাকা পেলে আমার আমার গল্পের দরুন যা মূল্য ধার্য হয় মাকে দিতাম আর কি। বেচারির এই এই অবস্থা তো আমার জন্যই, জানো। এখন এখন বেচারি দুবেলা খেতেও পায় না, না খেয়ে মরবে বোধ হয়। ঠিকই আছে, যে আমার মতো অপদার্থ ছেলের জন্ম দেয় তার তার এই অবস্থা হয় ভালো। আমি আর পারলাম না, ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললাম। তারপর থেকে ওর অন্ধ মায়ের দায়িত্ব আমি নিই। এখন ওর মায়ের কাছে আমি ওনার ছেলে, তবে শরীরে কণ্ঠটা কিন্তু রবিরই। এতক্ষণ আপনারা শুনছিলেন বিষাক্ত প্রেম।